হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইসবার্গ স্পিক্স। আজ আমরা কথা বলবো ওভার থিঙ্কিং নিয়ে। ওভার থিঙ্কিং কি? নামটাকে ভাঙলে দুটো শব্দ পাওয়া যাচ্ছে, ওভার অতিরিক্ত, থিঙ্কিং বা চিন্তা। অর্থাৎ এটা আমাদের এক ধরনের মানসিক প্রতিক্রিয়া, যেখানে আমরা কোনো একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করি বা অতিরিক্ত বিশ্লেষণ করি। এক্সেসিভ আনকন্ট্রোলেবল চিন্তাভাবনার প্রবণতা, অতিরিক্ত এবং যেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটা এক ধরনের ম্যাল অ্যাডাপটিভ কোপিং স্টাইলে পরিণত হয় ওভার টাইম। চিন্তা করাটাই সার হয়, আমরা আলটিমেটলি কোনো একটা সমাধান অবধি পৌঁছতে পারি না। জেনারেলি ওভার থিঙ্কিং জিনিসটা সকলের মধ্যে দেখা যায়, বয়স ভেদে, ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা থাকতে অনেক মানুষের মধ্যে অনেক ধরনের ওভার থিঙ্কিং পাওয়া যায়। যেমন একজন অ্যাডোলেসেন্টকে যদি আমরা দেখি, তার মধ্যে প্রথম যে মাইলস্টোনটা ক্রিয়েট করার থাকে সেটা হচ্ছে আইডেন্টিটি ফর্মেশন, সেটা নিয়ে ওভার থিঙ্কিং আসতে পারে। এছাড়া একাডেমিক প্রেশারের ক্ষেত্রে ওভার থিঙ্কিং আসতে পারে। তারপরে যারা ইয়াং অ্যাডাল্ট, তাদের মধ্যে কেরিয়ার রিলেটেড বা রিলেশনশিপ রিলেটেড ওভার থিঙ্কিং আসতে পারে, ফিউচার অ্যাসপিরেশনস নিয়েও আসতে পারে। যারা মিডল অ্যাডাল্টহুডে আছেন, তাদের মধ্যে এই পারিবারিক দায়িত্ব, কাজের চাপ এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এই সমস্ত কিছু নিয়ে ওভার থিঙ্কিং আসতে পারে। এবং যারা আরও বয়স্ক, আরও সিনিয়র, 50 থেকে 60 বছর বা তার থেকেও বেশি যাদের বয়স, তাদের মধ্যে এই স্বাস্থ্য নিয়ে একটা ওভার থিঙ্কিং থাকতে পারে, তাদের মধ্যে হেলথ রিলেটেড ইস্যুস। বা বড়দের ক্ষেত্রে মানসিক চাপও অনেক বেশি আসতে পারে, ঠিক আছে। বা অতীত নিয়ে চিন্তা ভাবনা করে ওভার থিঙ্কিং জিনিসটা আসতে পারে। রিসার্চ বলছে যে মহিলাদের মধ্যে ওভার থিঙ্কিংয়ের প্রবণতা বেশি ছেলেদের তুলনায়। এবার ওভার থিঙ্কিং হয় কেন? প্রথম কারণ পারফেকশনিজম। কোনো একটা বিষয়কে আমাকে যে করেই হোক নিখুঁত করতেই হবে, এই চিন্তাভাবনা থেকে ওভার থিঙ্কিং আসে। কি করে আসে? আমি যদি এই জায়গায় একটু ভুল করে দিই তাহলে কি হবে? আমি যদি এই কাজটা ঠিক করে করতে না পারি তাহলে আমাকে সবাই জাজ করবে না তো? এই ধরনের চিন্তাভাবনাগুলো আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ফিয়ার অফ ফেলিয়ার, বা ভবিষ্যতে কি হবে তাই নিয়ে চিন্তা করা। অনেকের মধ্যে একটা ট্রেট দেখা যায়, এটা সকলের ক্ষেত্রেই হতে পারে। ধরে নাও তোমার কাছের কেউ ফোন ধরছে না, চিন্তাভাবনা আসতে পারে যে কিছু হয়ে গেল না তো, কেন ফোন ধরছে না, রিপ্লাই করছে না, তো অনলাইন আছে তো কেন রিপ্লাই করছে না, তাহলে কি আমাকে আর আগের মতো ভালোবাসে না? মানে একটা রিপ্লাই করছে না থেকে আগের মতো ভালোবাসে না, এই অবধি চিন্তাভাবনা করার মাঝখানের যে পথটা, সেটা তো অনেকটা। এইভাবে হয়তো ওভার থিঙ্কিং আসতে পারে। এছাড়া লো সেলফ এস্টিম বা নিজের প্রতি বিশ্বাস বা আত্মবিশ্বাস যদি কম থাকে, সেক্ষেত্রে ওভার থিঙ্কিং হতে পারে নিজের এবিলিটিকে নিয়ে। আর হচ্ছে যারা অ্যাংশাস হন, যাদের অ্যাংজাইটি আছে বা পাস্ট ট্রমা আছে, তাদের মধ্যে ওভার থিঙ্কিংয়ের ট্রেট দেখা যেতে পারে। এর লক্ষণ কী কী? কী করে বুঝবো যে ওভার থিঙ্কিং হচ্ছে? কোনো একটা বিষয় নিয়ে আমরা অতিরিক্ত চিন্তা করছি কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না, ঠিক আছে। অতীতের ভুল নিয়ে বারবার চিন্তা করে যাচ্ছি, বা ভবিষ্যতে কি হবে তাই নিয়ে বারবার চিন্তা করে যাচ্ছি। এর ফলে একটা বিশাল ক্ষতি হয় তাদের, যারা স্টুডেন্টদের মধ্যে মনোযোগ কমে যায়। আর একটা হচ্ছে ঘুমের সমস্যা। ওভার থিঙ্কিংয়ের কারণে সব থেকে বেশি প্রবলেমেটিক যেটা হয় সেটা হচ্ছে ঘুম বন্ধ হয়ে যাওয়া। এছাড়া শরীরের উপর প্রভাব পড়তে পারে, সেগুলো হচ্ছে প্রচণ্ড ক্লান্ত লাগতে পারে, মাথা যন্ত্রণা, পেশিতে টান লাগা, ঠিক আছে। এছাড়াও পুওর ডিসিশন মেকিং, যেটা বললাম, আমরা ঘন্টার পর ঘন্টা ধরে ভেবেই যাচ্ছি কিন্তু কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে পারছি না, ঠিক আছে। এছাড়াও এক্সামের আগে স্টুডেন্টদের মধ্যে হয় কিছু জিনিস, যেমন পড়া হয়েছে তো, পড়া যদি হয়ে থাকে তাহলে মনে কেন করতে পারছি না, ফেল করে যাবো না তো, বাড়ি থেকে বেরোচ্ছি এখন মনে পড়ছে না, পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার মনে পড়বে তো। ফলস্বরূপ যেটা হয় সেটা হচ্ছে যে ব্রেন ফগ হতে পারে। ব্রেন ফগ মানে
হঠাৎ করে মাথা কাজ করা বন্ধ করে দাও, ঠিক আছে? মানে তুমি জানো উত্তরটা কিন্তু তোমার মনে পড়ছে না, তোমার অ্যাংজাইটি হচ্ছে ভেতরে, খুব ভয় লাগছে। সঠিক উত্তর জানা সত্ত্বেও তুমি হয়তো ভুল করে ভুল উত্তরটা লিখে আসলে, এই জিনিসগুলো হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে খুব কমন একটা ট্রেট আমি বললাম, যেটা মেসেজে রিপ্লাই আসতে দেরি হলে ও কী করছে, ও ঠিক আছে তো, ও কেন আমাকে রিপ্লাই করছে না, ও কেন দেখছে না, দেখেও কেন রিপ্লাই করছে না, তাহলে কি আমাকে আর আগের মতো অ্যাটেনশন দিচ্ছে না, কেন দিচ্ছে না, আমি কি তাহলে আর ওর কাছে আগের মতো প্রিয় নই, কেন নই? এই জিনিসগুলো পরপর পরপর আমাদেরকে চেপে ধরে ওভার থিঙ্কিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, ফলস্বরূপ কি হয়? ট্রাস্ট ইস্যুস তৈরি হয়, সন্দেহ করে মানুষ পার্টনারকে এবং দূরত্ব বাড়তে পারে। এছাড়াও বিভিন্ন জিনিসপত্র আছে, যেমন স্টেজ ফিয়ার, পাবলিক সিচুয়েশানে, যেটা আমার একসময় খুব হতো। আমার যেদিনকে অনুষ্ঠান থাকতো সেদিন সকাল থেকে আমার খুবই ভয় লাগতো। আমার মনে হতো যে আমি স্টেজে উঠে গানের লাইন ভুলে যাব না তো, আমি ভুলভাল গেয়ে দেবো না তো, মিউজিক শেষ হবে না আমার গান শুরু হয়ে যাবে, এমন জিনিস হবে না তো। তো যাই হোক, এই জিনিসগুলো ওভার থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে আসতে পারে। আচ্ছা, একটা বিষয় এবার মাথায় ঢোকাতে হবে, সেটা হচ্ছে নর্মালি ওভার থিঙ্কিং সবার হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং হতে পারে, কিন্তু ওভার থিঙ্কিং জিনিসটা খারাপ কখন, বা কখন আমরা প্রফেশনালকে কনসাল্ট করব? প্রথম কথা, যখন দেখব যে আমাদের দৈনন্দিন কাজে বাধা আসছে, ওভার থিঙ্কিংয়ের কারণে খাওয়া দাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না, আমরা নিজেদের কোনো কাজ করতে পারছি না, মনোযোগ দিতে পারছি না পড়াশোনায় বা যে কোনো কাজে, ঠিক আছে? 2 সপ্তাহে বেশি সময় ধরে অ্যাংজাইটি আসছে বা প্যানিক অ্যাট্যাকস আসছে, খুব হেভি ব্রিদিং হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, অথবা নিজেকে হার্ম করার চিন্তাভাবনা আসছে, তখন আমাদের প্রফেশনাল হেল্প নিতে হবে। আর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বলবো যে ওভার থিঙ্কিং থেকে বেরোবো কী করে। অনেক ধরনের টেকনিক্স হয়, কিছু কিছু গ্রাউন্ডিং টেকনিক্স হয়। তবে সবার আগে যে বিষয়টা বুঝতে হবে, যে ওভার থিঙ্কিং থেকে বেরোনোর জন্য প্রথমে আমাদেরকে ফিগার আউট করতে হবে যে কোন বিষয়টা নিয়ে ওভার থিঙ্কিং হচ্ছে। তারপর আমাদেরকে ভেবে দেখতে হবে যে প্রবলেমটা সলভেবল না সলভেবল নয়। যদি সেই জিনিসটা আমার দ্বারা সলভ হবে না দেখি, তাহলে বেস্ট ওয়ে ইজ অ্যাকসেপ্টেন্স, মেনে নাও, হয়ে গেছে হয়ে গেছে, আর সেটাকে নিয়ে আমরা কোনোভাবে ভয় পাবো না, চিন্তা করব না, বা সেটাকে নিয়ে আর বেশি ঘাঁটাবো না। আর যদি সলভ করার হয়, আমি যদি সলভ করতে পারি, তাহলে নেক্সট টাইম আমরা সেই সলিউশনগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে, নিজের চিন্তাকে লেখো, লিখলে অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যায়। দিনের মধ্যে একটা সময় রাখো, যে সময়টুকু তুমি শুধুমাত্র তোমার চিন্তাগুলোকে লিখবে। আর সারা দিনে নিজের যখন ওভার থিঙ্কিং হচ্ছে বলে মনে হচ্ছে, নিজের ব্রেনকে কনভিন্স করাও যে আমি দিনের একটা নির্দিষ্ট সময় রাখবো, যে তখন শুধুমাত্র তখনই আমি চিন্তা ভাবনাগুলো করব, বাকি সময়গুলো আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করব। এইভাবে ব্রেনের দুটো কাজকে বোঝাতে চেষ্টা করো আলাদা করে। আর একটা হচ্ছে, কিছু কিছু গ্রাউন্ডিং টেকনিক্স হয় বা মাইন্ডফুলনেস টেকনিক্স হয়। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে 5 4 3 2 1, যার মাধ্যমে আমরা আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে বর্তমানে বাঁচতে শিখি। কিভাবে? বলা হচ্ছে, 5টা, যখনই ওভার থিঙ্কিং হচ্ছে তখন তোমার ইন্দ্রিয়গুলোকে সজাগ করো। কিভাবে করবে? 5টা এমন জিনিস খোঁজো যেগুলোকে তুমি দেখতে পাচ্ছ, 4টে এমন জিনিস খোঁজো যেগুলোকে তুমি স্পর্শ করতে পারছো, 3টে এমন জিনিস খোঁজো যেটাকে তুমি শুনতে পাচ্ছ, 2টো এমন জিনিস খোঁজো যেটার তুমি গন্ধ পাচ্ছ, এবং এমন একটা জিনিস খোঁজো যেটার তুমি স্বাদ পাচ্ছ, যে মোমেন্টে রয়েছে সেই মোমেন্টে দাঁড়িয়ে। ঠিক আছে? এইগুলোর মাধ্যমে আমরা প্রেজেন্ট মোমেন্টে নিজেকে আনার চেষ্টা করতে পারি। যখনই আমরা প্রেজেন্ট মোমেন্টে বাঁচতে শিখব, তখন আমরা ওভার থিঙ্কিংকে অনেকখানি পর্যন্ত কম করতে পারবো। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, সবসময় মনে রাখবে। সে কারণে নিজে ঘরে যাতে এই জিনিসগুলো থেকে বেরোতে পারো, তার জন্য এই টেকনিক্সগুলো প্র্যাকটিস করতে পারো। কিন্তু
যদি খুব সিভিয়ার কেস হয় অবশ্যই সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করে।